আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকে আমরা কথা বলব ফ্যাটি লিভার সম্পর্কে। তো ফ্যাটি লিভার অসুখটির সম্পর্কে ফেসবুকেতে একটু সার্চ করেছিলাম এবং তারপরেই এই একের পর এক রিল আসছে যেখানে বিভিন্নজন ফ্যাটি লিভার রোগটি সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে বিষয়টি আমাদেরকে বোঝাবার চেষ্টা করছেন এবং তারই একটি রিল হচ্ছে এই ভদ্রলোক। উনার নামটা আমার এই মুহূর্তে খেয়াল নেই। কিন্তু দেখতে অত্যন্ত জ্ঞানী গুণী একজন মানুষ বলেই মনে হয়। কিন্তু উনি যে ভিডিওতে যে তথ্য দিলেন, সেই তথ্যটা খানিকটা সত্য মিথ্যার একটা জগাখিচুড়ি। এবং আমি বিশ্বাস করি যে যখন আমরা সত্য মিথ্যা মিলিয়ে মিশিয়ে একটা জগাখিচুড়ি করে সাধারণ মানুষের কাছে সেটা উপস্থাপন করি, সেটা মানুষকে উপকারের থেকে বরং আরো বেশি বিভ্রান্ত করে। তো সেজন্যে উনার ভিডিওটি চলুন আমরা শুনি এবং কোথায়, কোথায় আমার আপত্তি সেটা আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝাই। लिवर में अगर 5% से ज्यादा फैट हो गई, वो लिवर में फैटी लिवर हो गया। লিভারের মধ্যে ৫% এর বেশি চর্বি জমে গেলেই এই লিভারটাকে তখন ফ্যাটি লিভার বলা হবে। চর্বি মোড়া আম বা চর্বি জর্জরিত লিভার বলতে পারেন, কলিজা বলতে পারেন। पर उसका इम्प्लीकेशन क्या है? क्या কিন্তু এই ঘটনাটি ঘটলে তার ফলে কি হয়? ফলটা কি হয় সেটা নিয়ে উনি আমাদেরকে বলবেন এবারে। क्या मायना है? तो लिवर का एक सेल है, आप जो खाते हैं उसको इंसुलिन पचाती है। তিনি বললেন যে লিভারের একটি কোষ আছে যে আপনি যাই খাবেন সেটাকে আম ইনসুলিন পৌঁছাবে। কথাটি আসলে পরিষ্কার নয়। আমরা যে খাবার খাই সেই খাবারের যে আ গ্লুকোজ যদি থাকে, শর্করা জাতীয় খাবার খেলেই এটা হয়। যদি কেউ আমার মতন আম সীমিত শর্করা ভিত্তিক খাদ্যাভ্যাস করেন বা যারা শুধুই মাংসাশী জীবন ধারণ করেন, কার্নিভোর যাদেরকে বলা হয় যে মাংস ছাড়া তারা আর কিছু খান না। মাংস এবং ডিম খান। এর বাইরে আর কিছু খান না। তাদের ক্ষেত্রে অবশ্য এই ঘটনা ঠিক একইভাবে ঘটবে না। কারণ তাদের অ্যাম খাবারের সঙ্গে যেহেতু চিনি আসছে না, গ্লুকোজ আসছে না, গ্লুকোজ শর্করা জাতীয় খাবার থেকেই আসে। তাহলে অ্যাম তাদের ক্ষেত্রে এই ঘটনাটি ঠিক একইভাবে ঘটবে না। তো ইনসুলিনটা কিন্তু যে কাজটি করে সেটি হচ্ছে সারা দেহের যেই কোষগুলো গ্লুকোজকে ব্যবহার করতে পারে সেটা প্রায় সবগুলো কোষ। প্রফেসর ডক্টর বেন বিকম্যান বলেন যে সেটা আমাদের দেহের প্রায় সব কোষই গ্লুকোজকে ব্যবহার করে শক্তি উৎপাদন করতে পারে। ইনসুলিন হরমোনটির কাজ হচ্ছে দেহের সব কোষকে এই গ্লুকোজ যেন তারা ভেতরে নিতে পারে তার জন্য ব্যবস্থা করে দেওয়া। ঘটনাটি এরকম ঘটে, একটি কোষ তার গায়ে একটা দরজা রয়েছে যেই দরজার মধ্যে ইনসুলিন এসে যুক্ত হতে পারে। এটা যুক্ত হলেই সঙ্গে, সঙ্গে আরেকটা দরজা খুলে যায়, যেই দরজাটা হচ্ছে গ্লুকোজ শুষে নেয়ার দরজা। তো ইনসুলিনটা এখানে এসে যুক্ত হলে তখন এই দরজাটা খোলে এবং খুলে গেলে তখন গ্লুকোজ এর ভিতরে ঢুকে পড়ে। সেই গ্লুকোজকে ব্যবহার করে কোষটি শক্তি উৎপাদন করে। এটা লিভারের কোষেও হতে পারে, কিন্তু ঘটনাটি সারা দেহের কোষেও হয়। उसको शुगर को कन्वर्ट करके एनर्जी में बनाती है। अगर लिवर में फैट आ गई तो इंसुलिन सेल के अंदर जाने में दिक्कत पैदा होती তো তারপরে তিনি বললেন যে যদি আম আ ফ্যাটি লিভার হয়ে যায় তাহলে এই ইনসুলিনটা আম কোষের ভেতরে প্রবেশ করতে পারে না। এটার ব্যাখ্যা সম্পর্কে প্রফেসর আম রবার্ট লাস্টিক অবশ্য একটু ভিন্ন কথা বলেছেন। তিনি বলেছেন যে কোষের গায়ে ইনসুলিনটা গিয়ে যুক্ত হয়, কিন্তু এটা যুক্ত হওয়ার পরেও এই কোষটার ভেতরে যেই ঘটনাগুলো ঘটার দরকার সেই ঘটনাগুলো ঠিক মতন ঘটে না। তো ফলে এই কোষটি এবং তার কারণ হচ্ছে ওই অতিরিক্ত চর্বি যেটা ফ্যাটি লিভারে যে অতিরিক্ত চর্বি থাকে, সেই চর্বিগুলো এই কোষের ভেতরে যে কলকবজা সেগুলোর মধ্যে চর্বি আটকে গিয়ে জিনিসটাকে একটু আম জটিল করে ফেলে বা অবস্থাটাকে স্বাভাবিক থেকে অস্বাভাবিক অবস্থায় নিয়ে যায়, অসুস্থ অবস্থায় নিয়ে যায়। ফলে ইনসুলিন হরমোনটা এসে লাগলেই যে কাজটা হওয়ার কথা ছিল সেই কাজটা হয় না। তখন দেখা যায় যে একাধিক ইনসুলিন এসে একাধিক দরজার মধ্যে লাগলে তখন একটা হয়তো খুলে যায়। তো এই ঘটনাটাকে তখন আমরা আবার বলি ইনসুলিন রেজিস্ট্যান্স, যে অর্থাৎ ইনসুলিন হরমোনটা আমাদের যকৃতের কোষে ঠিক মতন কাজ করছে না। ইনসুলিন রেজিস্ট্যান্সটা আসলে দেহের বিভিন্ন কোষেই হতে পারে, কিন্তু ১ম এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা আসলে লিভারের কোষে হতে দেখা যায় যদি সেই লিভারে ফ্যাট জমে যায়। थी। तो और ज्यादा इंसुलिन चाहिए, मेहनत करनी पड़ेगी। धीरे धीरे इंसुलिन आपकी पैंक्रियाज बनाता है, बेचारा थक जाएगा। তো আমাদের প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় এই ইনসুলিন হরমোনটি তৈরি করে দেয়। সুতরাং যদি অবস্থাটি এরকম হয় যে লিভারের কোষগুলোতে এই প্যানক্রিয়াসকে ইনসুলিনকে পৌঁছাতে বা ইনসুলিন ব্যবহার করে কাজ করাতে একটা ইনসুলিনেই যেটা হয়ে যাবার কথা ছিল সেটা একটাতে হচ্ছে না, তখন ২ টো লাগে, ৩ টে লাগে।
এবং ক্রমান্বয়ে দেখা যায় এই জিনিসটা ধীরে, ধীরে বছরের পর বছর সময় লাগে কিন্তু ধীরে, ধীরে এই সংখ্যাটা বাড়তে থাকে। যে ১ম এ যেখানে হয়তো একটা ইনসুলিনের কণা দিয়েই এই কোষটি তার একটি দরজা খুলতে পারত গ্লুকোজের। কিছুদিন পরে দেখা গেল হয়তো যে ১ টি দিয়ে হচ্ছে না। তখন ২ টো ইনসুলিন কণার প্রয়োজন হয়। তারপরে ৩ টে, ৫ টা, ৭ টা এরকম করে বাড়তেই থাকে। আর ফলাফলে যেটা হয় যে তাতে রক্তে ইনসুলিনের মাত্রাটা বেড়ে যায়। আর এই অতিরিক্ত ইনসুলিন কিন্তু সারা দেহের আরো বিভিন্ন অঙ্গের উপরে নেতিবাচক প্রভাব ফেলে। কারণ মাত্রা মতন ইনসুলিন আমাদের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু মাত্রাতিরিক্ত কোনো কিছুই অ্যা ভালো নয় আমরা বলি। তো ইনসুলিনের ক্ষেত্রে সেই কথাটাই সঠিক যে মাত্রাতিরিক্ত ইনসুলিন দেহে থাকলে সেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। 5 साल 10 साल तक रोज ज्यादा इंसुलिन बनाएगा, क्योंकि इंसुलिन अंदर जानी चाहिए। अगर नहीं पहुंची सेल में तो दैट पर्सन विल नॉट यूज एनर्जी। धीरे धीरे पैंक्रियास थक जाएगा, जो তো এই কথাটি ঠিক যে যদি ইনসুলিন কোষের ভেতরে ওই গ্লুকোজ গ্রহণ করার দরজা খুলে দিতে না পারে, তাহলে এই কোষগুলো গ্লুকোজকে ব্যবহার করতে পারবে না। ফলে তার শক্তি উৎপাদন যে ATP উৎপাদন করার প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হবে। আর আম এটা আসলে সারাদেহেই হতে পারে। আর আম অন্যদিকে প্যানক্রিয়াস যেহেতু ১ কণা ইনসুলিনের কাজ করাতে এখন ১০ কণা ইনসুলিনের প্রয়োজন হচ্ছে। তার মানে প্যানক্রিয়াস অতিরিক্ত ইনসুলিন উৎপাদন করতে, করতে খানিকটা ক্লান্ত হয়ে গিয়ে আ এটার কলকব্জার মধ্যে গন্ডগোল ধরা মানে শুরু হতে পারে। you get diabetes. So diabetes is a liver disease. এই কথাটি ঠিক। প্রফেসর রবার্ট লাস্টিক এভাবে ব্যাখ্যা করেছেন যে ফ্যাটি লিভার হলে তখন ইনসুলিন যেহেতু এই লিভারের কোষগুলোর মধ্যে ঠিক মতন কাজ করতে পারে না এবং এখানে লিভারের কোষটা আসলে কি কাজ করে? প্রথমত শক্তি উৎপাদন তার নিজের ব্যবহারের জন্যে এবং তারপরে চর্বি উৎপাদন। আমরা শর্করা জাতীয় খাবার খেলে দেখা যায় আমাদের দেহের চাহিদার তুলনায় অনেক বেশি গ্লুকোজ আমরা খেয়ে ফেলি এবং গ্লুকোজ যেহেতু দেহে আসলে শক্তি উৎপাদনের জন্য একটি জ্বালানি, এটিকে শক্তি উৎপাদনের কাজে ব্যবহার করা যায়। সেই কারণে আমাদের দেহ করে কি এই গ্লুকোজকে ফেলে না দিয়ে জমিয়ে রাখার চেষ্টা করে এবং দেহের মধ্যে গ্লুকোজ ২ উপায়ে জমা থাকতে পারে। একটা হচ্ছে গ্লাইকোজেন যেটা লিভার এবং আমাদের পেশির মধ্যে জমা থাকে গ্লাইকোজেন রূপে। আর ২য় রূপটি হচ্ছে এটিকে চর্বিতে রূপান্তর করে তারপরে দেহের যে জায়গাগুলোতে আমরা চর্বি জমে, সেই জায়গাগুলোতে চর্বি আকারে জমিয়ে রাখা। তো লিভারে এই ঘটনাটি ঘটে। আরেকটা কথা যেটা এখানে খুব মনে রাখা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের দেহের অন্যান্য অঙ্গে যেখানে চর্বি জমে আছে, চর্বির যে কোষগুলো তারা কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্ট সচরাচর হয় না। অর্থাৎ লিভার যত দ্রুত রেজিস্ট্যান্ট হয়, চর্বির যে কোষগুলো তারা রেজিস্ট্যান্ট হয় না। ফলে ওই আপনার রক্তে যদি ইনসুলিনের মাত্রাটা বেড়ে যায়, তাহলে এই অতিরিক্ত ইনসুলিনের প্রভাবে এই চর্বি কোষগুলো অনেক বেশি গ্লুকোজ গ্রহণ করার দরজা খুলে ফেলে এবং তারা এই গ্লুকোজ শুষে নিয়ে সেগুলো দিয়ে বেশি, বেশি চর্বি বানিয়ে মোটা হতে শুরু করে। আমরাও মোটা হতে শুরু করি, আমাদের ওজন বাড়ে। फिर आप गए ब्लड टेस्ट कराने, ब्लड में मालूम पड़ा है मेरा कोलेस्ट्रॉल हाई है, तो তো এম রক্তে যদি এই ইনসুলিনের মাত্রা বেশি থাকে, তাহলে আমাদের একটা সমস্যা হয়। সেটা হচ্ছে আ রক্তে ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়। তো উনি এখানে কোলেস্টেরল বলেছেন। যদিও ট্রাইগ্লিসারাইড আসলে সেই রকমেরই একটা জিনিস। কিন্তু আমি পার্থক্যটা তারপরেও করতে চাই। কারণ কোলেস্টেরল শব্দটি দিয়ে সাধারণত আমাদের মধ্যে যে ধারণা, সেটি হচ্ছে যে কোলেস্টেরলটি হচ্ছে ওই লো ডেনসিটি লাইপোপ্রোটিন যেটা, এলডিএল যেটাকে বলা হয়। কোলেস্টেরল এবং সেই এলডিএলকে আমরা এক করে ভাবি। যদিও জিনিস দুটো কিন্তু আসলে সম্পূর্ণই ভিন্ন জিনিস। আ কোলেস্টেরলটা হচ্ছে এলডিএল যা বহন করে। এলডিএলটা একটা জাহাজের মতন। অ্যাম এবং এই জাহাজের ভেতরে এই কোলেস্টেরলকে এই এলডিএল বহন করে। তো কিন্তু আমাদের লিভার যদিও এলডিএল উৎপাদন করে যখন প্রয়োজন পড়ে, কিন্তু তার থেকেও বেশি গুরুত্ব দিয়ে বা অ্যা এই প্রেক্ষাপটে যেই তথ্যটি আসলে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রক্তে ইনসুলিন বেড়ে থাকলে লিভারের মধ্যে যে কোষগুলো চর্বি তৈরি করে তারা কিন্তু বেশি মাত্রায় ট্রাইগ্লিসারাইড উৎপাদন করে এবং সেই ট্রাইগ্লিসারাইডকে উৎপাদন করে রক্তের মধ্যে মিশিয়ে দেয় যাতে করে এই ট্রাইগ্লিসারাইডগুলো রক্তের মধ্যে ভেসে গিয়ে আমাদের দেহের যে চর্বি কোষ যেগুলো আছে সেই চর্বি কোষের মধ্যে ঢুকে পড়তে পারে এবং চর্বি কোষটার মধ্যে জমা থাকতে পারে। তো আ সুতরাং রক্তের মধ্যে যে এই ইনসুলিন বেড়ে থাকলে আপনার এই কোলেস্টেরল বা এলডিএল বেড়ে যাবে চট করে তা না নাও হতে পারে। বরং যেটা
হবে সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যাবে। আর সেজন্যই লিপিড প্রোফাইল পরীক্ষা করলে রক্তে কি পরিমাণ ট্রাইগ্লিসারাইড রয়েছে সেটা দেখলে বোঝা যায় যে একটা মানুষের দেহে অতিরিক্ত ইনসুলিন আ আছে কিনা। দেহের মধ্যে অতিরিক্ত ইনসুলিন প্রবাহমান অবস্থায় আছে কিনা। কারণ যদি থাকে তাহলে তার ট্রাইগ্লিসারাইডের উৎপাদনের মাত্রা বেড়ে থাকবে, বেশি থাকবে। তো অ্যাম আশা করি বুঝতে পারছেন। तो वो क्या करेगा? फट से डॉक्टर के जाएगा, उसने दवाई लिखी, कोलेस्ट्रॉल कम कर दिया। তো এরপরে এম যেহেতু কোলেস্টেরলের সঙ্গে আসলে ইনসুলিনের এই সম্পর্কটা আসলে সাংঘাতিক গুরুত্বপূর্ণ নয়। বরং ওই ইটা ট্রাইগ্লিসারাইড কতটা তৈরি হচ্ছে সেই বিষয়টা গুরুত্বপূর্ণ। তো সেজন্য সেই দিকটাতে আমি আপনাদের মনোযোগটা বেশি আকর্ষণ করব। তো তারপরেও এই কোলেস্টেরলটাকে উনি যেভাবে বললেন যে এলডিএল এর সঙ্গে বা এলডিএল তো নয়, ইনসুলিনের রেজিস্ট্যান্স এর সঙ্গে এটা সম্পর্কিত। আ উম সেটা আসলে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার এই ক্ষেত্রে নয়। আমাদের দেহ তার প্রয়োজন অনুযায়ী এলডিএল তৈরি করে, যেই এলডিএল এর মাধ্যমে সে কোলেস্টেরল এবং আরো অন্যান্য জিনিস, ভিটামিন, তারপরে আরো অনেক জিনিস লিভার থেকে নিয়ে দেহের বিভিন্ন কোষের কাছে, বিভিন্ন কলার কাছে, অঙ্গের কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা করে। पर सवाल नहीं पूछा, मेरे खून में हाई कोलेस्ट्रॉल क्यों हुआ? তো এই ক্ষেত্রে এই আপনার ফ্যাটি লিভার হওয়ার কারণে ইনসুলিন বেড়ে গিয়েই যে আসলে হাই কোলেস্টেরল হয়েছে তা কিন্তু নয়। কারণ স্বাভাবিক অনেক রোগীর ক্ষেত্রেই দেখবেন এবং আপনারা অনেকেও হয়তো এটা অভিজ্ঞতা আপনাদের হয়েছে যে লিপিড প্রোফাইল পরীক্ষা করলে ডাক্তাররা ট্রাইগ্লিসারাইড কত হয়েছে সেটা দেখেনই না। বরং তাকিয়ে থাকেন এলডিএল কত হয়েছে। তাই না? আর এলডিএল সামান্য বেড়ে গেলেই সঙ্গে, সঙ্গে সেটাকে কমানোর জন্য ঝাঁপিয়ে পড়েন। কিন্তু ট্রাইগ্লিসারাইড এর দিকে যদি তাকিয়ে দেখেন তাহলে দেখবেন সেটা সাধারণত এই এলডিএল এর থেকেও অনেক বেশি থাকে। আর এই এলডিএল এর পরিমাণটা কিন্তু যদি কেউ সুস্থ মানুষ হয়, যদি কেউ সম্প্রতি এটা জানা গিয়েছে যে মানুষটা যদি অতিরিক্ত ওজন না থাকে, সে যদি কর্মঠ মানুষ হয়, ধরুন একজন অ্যাথলেটিক যিনি খেলাধুলা নিয়ে সারাদিন সময় কাটান। এইরকম মানুষ যার ওজন বেশি নয় এবং তিনি খাবারে শর্করা জাতীয় খাবার খান না। যদি এইরকম মানুষ হয় তাহলে কিন্তু তার রক্তে এই কোলেস্টেরল বা এলডিএল যেটাকে বলি আমরা সেটা কিন্তু সাংঘাতিক মাত্রায় বেড়ে যেতে পারে। এরকম অনেক মানুষ দেখা যাচ্ছে যাদের এলডিএলটা সাংঘাতিকভাবে তখন বেড়ে যায়। আবার আরেকটা ঘটনা আছে যে মানুষ না খেয়ে থাকলে ৩ দিন, ৪ দিন, ৫ দিন আপনি যদি না খেয়ে থাকেন, তাহলে রক্ত পরীক্ষা করে দেখা যায় রক্তে এলডিএল বা কোলেস্টেরলটা বেড়ে যায়। তো উনি যেহেতু বারবার কোলেস্টেরলটা বলছেন, সেজন্য আমি ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে আপনাদের সামনে বোঝাবার চেষ্টা করছি যে ট্রাইগ্লিসারাইডকে কোলেস্টেরলের সঙ্গে মিশিয়ে ফেললে এই ঘটনাটা আমরা সঠিকভাবে বুঝতে পারব না। তো ডাক্তারের কাছে গিয়ে এলডিএল কমানোর জন্য ওষুধ খান। যদিও সম্প্রতি সেটা আম দাবি উঠেছে এবং অত্যন্ত আম নামি দামি বিজ্ঞানীরা এই দাবি করেছেন যে কোলেস্টেরল কমানোর জন্যে যে ওষুধটা আমরা খাই, স্ট্যাটিন ড্রাগ, এইটা খাওয়ার আসলে যৌক্তিক কোনো কারণ নাই। আম এটাতে অতি সামান্য যে উপকার হয় তার তুলনায় ক্ষতি হয় আসলে অনেক বেশি। আম এবং আম সুতরাং এটা মানে যৌক্তিকভাবে খাওয়ার আসলে কোনো যৌক্তিক কারণ নাই। যদিও ডাক্তাররা দিলেই অনেকে আমরা মনে করি যে এটা না খেলে নিশ্চয়ই সঙ্গে, সঙ্গে আমি বোধহয় দমবন্ধ হয়ে মারা যাবো। তো যাই হোক, এই ক্ষেত্রেও রোগীরা সেই কাজ হয়তো করছেন যে এলডিএল কি করে কমানো যাবে সেজন্য গিয়ে ঔষধ নিয়ে আসছেন। वो कोलेस्ट्रॉल जब आपका लिवर फैट से भर गया, वो फैट ब्लड में आ गई। তো এই ধারণাটিও ঠিক এইভাবে অ্যা সঠিক নয় বলে প্রফেসর রবার্ট লাস্টিক ব্যাখ্যা করেছেন। তিনি বললেন যে, লিভারের মধ্যে যখন চর্বি জমার আর জায়গা নাই, তখন সেটা অ্যাম আপনার রক্তের মধ্যে চলে এলো। কিন্তু ব্যাপারটা ঠিক সেরকম হয় না। বরং ফ্যাটি লিভার হতে শুরু করলেই মানে ৫% এর বেশি হলেই তো ফ্যাটি লিভার শুরু হলো। এখন ২৪-২৫% হলে সেটাও তো ফ্যাটি লিভার। তাই না? তো ৫% এর বেশি হলেই কিন্তু দেখা যায় এই ট্রাইগ্লিসারাইড উৎপাদনের মাত্রা বেড়ে যায়। কারণ রক্তে ইনসুলিনের মাত্রা বেড়ে যায়। যেটা রক্তের ট্রাইগ্লিসারাইডটাকে বাড়িয়ে ফেলে। এলডিএল তখনও হয়তো নাও বাড়তে পারে। তো অ্যাম ঘটনাটি এইভাবে ঘটে আরকি। वही फैट आपके ब्लड में घूमती रही। अब वो फैट जाके करती क्या है? आप তারপরে তিনি বললেন যে লিভার যে ফ্যাট তৈরি করে দেয় এক্ষেত্রে ট্রাইগ্লিসারাইড বা এলডিএল কোলেস্টেরলকেও অনেকে দায়ী করেন যে এটা আমাদের রক্তের মধ্যে তখন ঘুরতে থাকে। এলডিএল গুলো যদি কোলেস্টেরল হিসেবে এলডিএল এর কথাই বলি, তাহলে সেটা আমাদের রক্তের মধ্যে ঘুরতে থাকে এবং যেটা করে সেটা হচ্ছে आपकी आर्टरीज में जमा हो गई, आपकी आर्टरीज हार्ड हो गई।
তিনি বললেন যে এই কোলেস্টেরলটাই আমাদের আর্টারির মধ্যে জমে যায় এবং আর্টারি শক্ত হয়ে যায়। এই কথাটি একেবারেই আসলে বৈজ্ঞানিকভাবে এটা একেবারেই ভুল কথা। কারণ হচ্ছে রক্তে ওই কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলেই সেটা যে আর্টারিতে আমাদের ধমনীতে জমে যাবে এই ধারণাটি বিজ্ঞানসম্মত নয়। কেন? রক্ত তো সারা দেহে প্রবাহিত হচ্ছে এবং এই আর্টারিতেই কেন তাহলে শুধু এই কোলেস্টেরল জমে সেখানে ওই অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক তৈরি হবে? স্ক্লেরোটিক প্লাক বা যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি যে ইসের এই রক্তের নালীর মধ্যে চর্বি জমে গিয়েছে, সেটা কিন্তু আসলে অ্যাথেরোস্ক্লেরোসিস বলা হয় ঘটনাটিকে এবং যেই জিনিসটা জমে থাকে সেটাকে বলা হয় প্লাক। তো সেটা চর্বি কণা তার মধ্যে থাকে কিন্তু সেটা যে এই ভাসমান চর্বিটাই যে আমাদের রক্তনালীতে আটকে গিয়ে ঘটনাটি ঘটেছে তা কিন্তু নয়। যদি সেটা হতো তাহলে আমাদের শিরাগুলোর মধ্যেও এই প্লাক হতো। কিন্তু কোনো শিরার মধ্যে আসলে কখনোই প্লাক হয় না। আ তার মানে এই প্লাক তৈরির জন্যে রক্তে কি পরিমাণ কোলেস্টেরল রয়েছে সেটাই একমাত্র কারণ। এরকম যারা ভাবেন তারা আসলে ভুল ভাবছেন। আর ইসের মধ্যেও ধমনির মধ্যেও আর্টারি মানে ধমনী। আমাদের ধমনির মধ্যেও কিন্তু সব জায়গায় এই প্লাক জমে না। বরং যেইখানে ধমনীটা গিয়ে ২ ভাগে ভাগ হয়েছে, এই আমাদের গলার মধ্যে যে অ্যাম আ এরকম একটা জায়গা রয়েছে, যেখানে হৃৎপিণ্ড থেকে রক্তটা উঠে এসে ২ ভাগে ভাগ হয়ে যায়। দেখা যায় এই জায়গাটাতে যেখানে ভাগ হলো, এইখানে গিয়ে এরকম প্লাক জমে। তো সেটা নির্দেশ করে যে রক্তে এই এলডিএল এর বা কোলেস্টেরলের মাত্রাটাই এই প্লাকের জন্য দায়ী নয়। কারণ যদি সেটাই হতো তাহলে তো সারা দেহেই জমে যেত। কিন্তু সেটা সারা দেহে জমে না। কিছু বিশেষ জায়গায় জমে। যেটা নির্দেশ করে যে এর মধ্যে অন্য কোনো ঘটনা রয়েছে। आपको ब्लड प्रेशर हो गया, हार्ट। তো রক্তনালীর যে শক্ত হয়ে যাওয়ার ব্যাপারটা, সেই ঘটনাটা কিন্তু ঘটে আসলে ইনসুলিনের প্রভাবে। এটা রক্তে কোলেস্টেরলের প্রভাবে নয়, বরং ইনসুলিনের প্রভাবে। ইনসুলিন যদি অতিরিক্ত থাকে, তাহলে এই রক্তনালীর ভেতরের দিকে যে কোষগুলো, এন্ডোথেলিয়াল কোষ বলা হয় এদেরকে, এই কোষগুলো ইনসুলিনের সংকেতে ঠিক মতন কাজ করে না। আর না করলে নাইট্রিক অক্সাইড যেটা উৎপাদন হলে পরে এই আমাদের রক্তনালীগুলো এই চওড়া হওয়া এবং সংকুচিত হওয়ার যে ক্ষমতা, সেটা থাকে। এই ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে গেলে এই কোষগুলো নাইট্রিক অক্সাইড উৎপাদন করতে পারে না। ফলে তারা প্রয়োজনের সময় চওড়া হয় না। তো ফলাফলে কি হয়? আমাদের রক্তচাপ বেড়ে যায়। কারণ যদি রক্তের পরিমাণ কোনো কারণে বাড়ে, আমি পানি বেশি খেয়েছি বা লবণ খেলাম বা অন্য কোনো কারণে আমার রক্তের ভলিউমটা বাড়লো, কিন্তু আমার রক্তনালীটা চওড়া হতে পারল না। তাহলে আ একটা চাপ সৃষ্টি হয়, যেটাকে আমরা তখন বলি উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। में जाके फैट जमा हुई, हार्ट अटैक हो गया। তো এইরকম ব্যাখ্যাটাও আসলে ঠিক না। আমাদের হৃৎপিণ্ডের মধ্যে ফ্যাট গিয়ে এমনিতেই জমে যায় যে ব্যাপারটা ঠিক তা নয়। রক্তে কোলেস্টেরল বেশি হয়েছে বলেই জমে যায় তা নয়। এক্ষেত্রে আসলে এই ইনসুলিনটা একটা বিশাল ভূমিকা রাখে। गॉल ब्लैडर में गई, वहां पे स्टोन बन गया। এই কথাটিও আসলে সঠিক কথা নয়। কোলেস্টেরল আমাদের গল ব্লাডারে গিয়ে গল ব্লাডারে যে স্টোনগুলো হয় যে বা গল স্টোন যেগুলোকে বলা হয় যে পাথরগুলো হয়, সেগুলো কোলেস্টেরল দিয়ে তৈরি। এটা কিন্তু আবার এলডিএল নয়। এইখানে যে কোলেস্টেরলের কথা বলছি সেটা কিন্তু এলডিএল নয়। সেটা হচ্ছে আসলেই কোলেস্টেরল। তো এই পাথরগুলো কোলেস্টেরল দিয়ে তৈরি হয়। কিন্তু তার কারণ হচ্ছে যদি কোলেস্টেরলটা এই যে গল ব্লাডারের ছবি দেখতে পাচ্ছেন আপনারা একটা থলির মতন, এই থলির মধ্যে যদি ইন এই কোলেস্টেরলটা দীর্ঘ সময় জমে থাকে তাহলেই এটা ঘন হয়ে জমে যাবার প্রবণতাটা তৈরি হয়। তো তাহলে অ্যাম আপনার ইসের মধ্যে পিত্তথলির মধ্যে এই কোলেস্টেরল জমে থাকার সুযোগ কখন পায়? যদি আপনি খাবারে চর্বি জাতীয় খাবার একেবারেই না খান। যারা এই স্বাস্থ্য ভালো রাখার জন্যে তেল বাদ দিয়ে খাওয়া শুরু করেছিলেন, তেল, চর্বি কিছুই খাবেন না, এরকম খাদ্য খাচ্ছিলেন, তাদের মধ্যেই এই গলস্টোন বেশি দেখা যায়। তার কারণ হচ্ছে, আমরা যখন চর্বিযুক্ত খাবার খাই, সেটা আমাদের পাকস্থলীতে যায় এবং তারপরে পাকস্থলীর পরে ডুওডেনাম বলে একটা জায়গা আছে। সেই জায়গাটা দিয়ে এই যে খাবারটা যখন যাওয়া শুরু করে, তখন ডুওডেনামের মধ্যে কতগুলো কোষ আছে, যারা এই চর্বিটাকে ডিটেক্ট করতে পারে। এরা বুঝতে পারে যে চর্বি যাচ্ছে। যখনই চর্বির এরা আম করে, এই অনুভব করে যে এখান দিয়ে চর্বি যাচ্ছে, সঙ্গে তারা এই আমাদের পিত্তথলিকে সংকেত পাঠায় যে, "তুমি তোমার ভেতরে যে পিত্তরস আছে সেটাকে ঠেলে বার করে দাও।"
তখন আমাদের পিত্তথলিটা চেপে যায়। চেপে গেলে এর ভিতরে যে রস ছিল সেই রসটা বেরিয়ে এসে ওই যে চর্বিযুক্ত খাবার তার সঙ্গে মিশে খাবারটাকে হজমের ব্যবস্থা করে। তো যদি কেউ চর্বিযুক্ত খাবার না খায় তাহলে তার ডিউডিনামের মধ্যে দিয়ে যাওয়ার সময় ডিউডিনাম সেই সংকেত দেয় না। ফলে এই পিত্তথলির মধ্যে পিত্তরসটা জমেই থাকে, বসেই থাকে এবং ক্রমান্বয়ে ঘন থেকে ঘনতর হয় এবং তাতেই এই কোলেস্টেরলগুলো শেষে এত ঘন হয়ে যায় যে ছোট, ছোট পাথরে রূপ নেয়। তো এই সমস্যা থেকে অনেকেই বা এই সমস্যা থেকে ঔষধ ছাড়াই কিন্তু অনেকেই মুক্তি পেতে পারেন। যদি তারা তেল খাওয়ার পরিমাণ বা চর্বি খাওয়ার পরিমাণ বাড়িয়ে দেন। তেল, চর্বি বলতে এখানে উপকারী তেল চর্বির কথা অবশ্যই আমি বলছি। ওই যে উদ্ভিজ্জ তেল যেগুলো সয়াবিন তেল, সূর্যমুখীর তেল, ক্যানোলার তেল, এই যে যত রকমের তেল আছে সেইগুলো নয়। আমাদের ভালো তেল হচ্ছে ঘি, মাখন, প্রাণীজ চর্বি, মাছের থেকে যে তেল পাই আমরা সেটা এবং উদ্ভিজ্জ জগৎ থেকে যদি আনি তাহলে নারকেল তেল বা অ্যাভোকাডোর তেল। অলিভ অয়েলটা কাঁচা খেলে খেতে পারেন কিন্তু রান্নার জন্যে সেটাকে ব্যবহার করা ঠিক হবে না। তো এই তেলগুলো যদি আমরা খাই তাহলে এর থেকে আমরা উপকারটা পাবো। এর মধ্যে আমার বাবা আমাকে ডাকতে শুরু করেছেন। "বাবা একটু অপেক্ষা করেন আমি একটা ভিডিওর মাঝখানে আসতেছি।" তো চলুন এবারে বাকি অংশটুকু দেখি। आपकी किडनीज में गई, किडनी पे असर हुआ, ब्रेन में गई, स्ट्रोक का रिस्क। এই সবগুলো ঝামেলার ক্ষেত্রেই আসলে এই ইনসুলিনটা একটা বড় ভূমিকা রাখে। কিডনির ক্ষেত্রেও ইনসুলিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আ এরপরের যে স্ট্রোকের ক্ষেত্রেও আমাদের ওই যে রক্তনালী শক্ত হয়ে যাওয়া এবং দেহে আরো কিছু ঘটনা ঘটে বা নেতিবাচক ঘটনা ঘটে যেই ঘটনার প্রভাবে আ ফলাফল যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আমাদের দেহে রক্ত জমাট হয়ে যাবার প্রবণতা বেড়ে যায়। তো রক্ত জমাট হয়ে যাবার প্রবণতা বেড়ে গেলে এই স্ট্রোক হবার ঝুঁকি খুব বেড়ে যায়। আমাদের হৃৎপিণ্ডের মধ্যেও হৃৎপিণ্ডের দেয়ালে হৃৎপিণ্ডটাকে যে রক্তনালীগুলো রক্ত দেয় তাদের মধ্যে এই যদি কোনো জায়গায় রক্ত জমাট হয়ে যায়, তাহলে হৃৎপিণ্ডের মধ্যে আমরা হার্ট অ্যাটাক যেটাকে বলি সেটা হয়। बढ़ गया। To just put it in perspective, fatty liver is the core for all other diseases. এই কথাটি অবশ্য সঠিক যে ফ্যাটি লিভার হয়ে গেলে সেখান থেকে এই ইনসুলিনের যে ব্যবস্থাপনা সেটাতে গন্ডগোল শুরু হয় এবং সেখান থেকেই আসলে বাকি যতগুলো অসুখ আছে সেইগুলো হতে শুরু করে। আমাদের যে মেটাবলিক অসুখ যেগুলোকে বলি, বিপাকীয় অসুখ যেগুলোকে বলা হচ্ছে, এগুলোর সবার মূলেই আ অধিকাংশ ক্ষেত্রে ১০০ ভাগ বলা যায় না। অধিকাংশ ক্ষেত্রেই সবার মূলেই রয়েছে এই আম ফ্যাটি লিভার। তো সুতরাং ফ্যাটি লিভার সম্পর্কে খুব যত্নবান থাকবেন, সাবধান থাকবেন। ফ্যাটি লিভার থেকে ভালো হবার পথ হচ্ছে বা এর থেকে বেঁচে থাকার পথ হচ্ছে মিষ্টি, চিনি যত কম খেয়ে পারা যায়। না খেয়ে পারলে সবথেকে ভালো। তো মিষ্টি চিনি যদি কারো ফ্যাটি লিভার হয়েও থাকে তিনি প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে খাওয়া থেকে আপনার খাদ্য থেকে মিষ্টি চিনিটাকে একদম বাদ দিয়ে দেবেন। প্রসেসড খাবার কিনে খাবেন না। পাউরুটি কিনে খাই। স্বাদে মিষ্টি লাগে না কিন্তু তার মধ্যেও মিষ্টি চিনি কিন্তু মেশানো আছে। আ চিলি সস কিনে খাই। তার মধ্যেও মিষ্টি চিনি দেয়া আছে। যেটা আমাদের স্বাস্থ্যের ১২টা বাজায়। তো এইগুলোকে যদি আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলেই দেখা যায় প্রফেসর রবার্ট লাস্টিগ এই বিষয়ে গবেষণা করেছিলেন এবং তিনি দেখিয়েছেন যে খাবার থেকে মিষ্টি চিনিটা সরিয়ে তার পরিবর্তে অন্য গ্লুকোজ বা অন্য শর্করা জাতীয় খাবার বেশি করে খাওয়ানোর পরেও ফ্যাটি লিভার কমেছে। মাত্র ৯ দিনে ৩০% ফ্যাটি লিভার কমে গিয়েছে। মানে লিভারের ফ্যাট কমে গিয়েছে। চমৎকার একটি উপায় আমাদের লিভারটাকে সুস্থ করে ফেলার জন্যে। তো যাই হোক এই ছিল আজকের তথ্য। আশা করি এর থেকে আপনারা খানিকটা উপকৃত হবেন এবং এই সম্পর্কিত বিষয়ে যখন কোনো ভিডিও দেখবেন বিষয়টি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তো পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই আশা রেখে আজকে এইখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।